দুপুরবেলা স্কুল ছুটির পর প্রতিদিনের মতো ইনা বাড়িতে ফিরছিল, তবে আজ সে স্কুল ছুটির প্রায় আধ ঘন্টা পর বাড়ির দিকে যাচ্ছে। অন্যান্য দিনের মতো আজ তার মাঝে কোনো প্রফুল্লতা নেই। গভীর চিন্তায় ভাবনায় মগ্ন সে। নিজের হিসেবে পুরোপুরি মেলাতে পারেনি, তবে তার প্রশ্নের উত্তর পেতে হলে তাকে তার বোনের সাথে কথা বলতে হবে। রাস্তার এক পাশ দিয়ে ইনা বাড়ি ফিরছিল, এমন সময় হঠাৎই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর শুনতেই তার পাজর থেমে গেল। ইনা পেছনে ফিরে তাকে দেখলো রোহান কলেজ ড্রেস পরা এবং তার দিকে এগিয়ে আসছে। কিন্তু সে এবার একা নয়, বরং তার এলাকার এক পরিচিত আপুকেও সে দেখতে পেল। ইনার এক বেশ সিনিয়র, এবার এসএসসি দেবে। মেয়েটার নাম মিতু, আর দেখতে শুনতে যথেষ্ট ভালো হলেও তার ব্যবহার ইনার কখনোই ভালো লাগেনি। মেয়েটার সাথে যতবারই ইনার দেখা কিংবা কথা হয়েছে ততবারই মিতুকে ইনার প্রচণ্ড ন্যাকা স্বভাবের মনে হয়েছে। এমনিতেও তো চরিত্রটা ঠিক আছে, কিন্তু এই ধারণা ইনার ভুল হতে পারে। মেয়েটাকে যেহেতু তার পছন্দ নয়, তাই সে কখনোই মিতুর বিষয়ে ঘাটাঘাটি করতে যায়নি। কিন্তু হঠাৎ মিতু আর রোহান একসাথে এই জায়গায় থাকার কারণটা ঠিক বুঝে উঠতে পারলো না। এরই মাঝে তারা দুজনেই চলে এলো। রোহান বলল, কি গো ইরাবতী, বাড়ি যাচ্ছ নাকি? ইনায়া ছোট্ট করে উত্তর দিল, হুম। তবে এটা বলেই ইনায়া চলে যেতে লাগলো। রোহান বলল, আরে কই যাও? আমাকেও দেখলেই চলে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করো কেন? এরই মাঝে পাশ থেকে মিতু রোহানের উদ্দেশ্যেই বলল, চিনি তো। ও ইরাবতী, তুমিও চেনো নাকি? রোহান, এটা আমাদের এলাকা, আর আমি ওকে চিনব না? ওকে এই এলাকা সবাই চেনে। এই বয়সে ওর এত ইগো, অ্যাটিটিউড, কি আর বলবো, সঙ্গে প্রচণ্ড বেয়াদব। মিতুর কথা শুনে রোহান তবদা খেয়ে গেল। অন্যদিকে ইনার চোখ মুখ স্বাভাবিক, কিন্তু তাতে প্রচণ্ড বিরক্তির ছাপ। এরই মাঝে মিতু রোহানের বাহুতে হাত পেঁচিয়ে আহ্লাদি সুরে বলল, আচ্ছা, তুমি ওকে ইরাবতী বলছো কেন বলো তো? কই, কখনো তো আমাকে এসব নামে ডাকো না। মিতুকে এমন করতে দেখে রোহান কিছুটা বিব্রত হয়ে বলতে লাগলো, কি করছো মিতু? এটা পাবলিক প্লেস, কেউ দেখে ফেললে আমার 13টা বেজে যাবে। এবার এদের কার্যক্রম দেখে ইনা বাঁকা মুচকি হেসে তার ছিলে সুরে বলতে লাগলো, আশেপাশে এত হুড়পড়ি থাকতে শেষে এই মৃগীকৃমি, রুচির দুর্ভিক্ষ। বেস্ট অফ লাক। এই কথা বলা মাত্রই ইনা সামনে ঘুরে বাড়ির উদ্দেশ্যেই যেতে লাগলো। তার পেছনে রোহান পুরো স্তব্ধ চোখে ইনা যাওয়া দেখছে, কিন্তু তার পাশে থাকা মিতু অবাক সুরে চেঁচামেচি করে রোহানের উদ্দেশ্যে বলতে লাগলো, রোহান, ও ও এটা কি বললো? ও আমাকে মৃগী কৃমি? ছি, তুমি কিছু বলছো না কেন রোহান? ইনা এসব শুনতে শুনতে সামনে এগোতে লাগলো। একটা সময় তার বাঁকা হাসি থেমে গিয়ে তচ্ছিলে করে বিড়বিড় করে বলল, রিহান আহমেদ, হা। আজ ভার্সিটি থেকে অফিসে গিয়ে কিছুটা অবাকই হলো। অফিসে আজ কেনিত আসেনি, অথচ তাকে অফিস থেকে ভার্সিটির টাইমে ফোন করে জানানো হয়েছে যে যেন দুপুরে অফিসে চলে আসে। কেনিত নাকি তার জন্য অনেকগুলো কাজ দিয়ে গেছে, সেগুলো আজই শেষ করতে হবে। আনেয়া সে কথা মতো ভার্সিটি থেকেই অফিসে চলে যায় আর বাড়িতে ফোন করে ফরিদাকে জানিয়ে দেয় এই বিষয়টি। অন্যদিকে সে ভেবেছিল তার কার্যক্রম বলতে তো তেমন কিছুই নেই, সঙ্গে কেনি তো আজ আসেনি, তবে কি এমন আর কাজ করতে হবে। কিন্তু অফিসে যাওয়ার পর তার পুরো চিন্তা ভাবনা ছাই পড়ে গিয়েছে। এতগুলো অগোছালো কার্যক্রম আর ফাইল ঠিক করতে গিয়ে সে হাড়ে হাড়ে টের পেয়েছে কেনিত আজ যাই হোক তাকে বসিয়ে বসিয়ে মাস শেষে অতগুলো টাকা দিচ্ছে না। এজন্যই মনে মনে বিরক্তি নিয়ে বললাম, বেটা 10 দিনের কাজ একদিনেই পুষিয়ে নেবে। আচ্ছা, এমনটা কি তোর বউদের সাথেও করবে নাকি? ছি ছি ছি, কোথায় থেকে কোথায় চলে গিয়েছে এসব কি চিন্তা ভাবনা? নিজের উপর এই নিয়ে কিছুটা বিরক্ত হয়েই আনেয়া নিজের সব কাজ শেষ করে আর সর্বশেষে কেনিতকে একজন তার ছেঁড়া বড় ভাই হিসেবে বিবেচনায় রেখেছে। কপাল করে আজ ভার্সিটিতে যাওয়ার আগে গোসলটা সেরে গিয়েছিল, তবে এত রাতে বাড়ি ফিরে আরেকবার গোসল না করলে আর তার আর রাতে ঘুম হবে না। আজ 10টার দিকে বাড়ি ফিরেছে আনায়া, আর এসেই দেখলো তার বাড়ি একদম নিস্তব্ধ, ঘুমের আসরে পরিণত হয়েছে। তার বাড়িতে কেউ বেশি একটা রাত জাগে না,
তারেক তো সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়ে, আর ইনা পড়াশোনা শেষ করে 10টা কিংবা 11টা। আনেয়া মনে হলো আজ হয়তো ইনায়াও তাদের ঘুমিয়ে পড়েছে। আনে একবার বাবা আর বোনের রুমে যেতে চেয়েও তার আর শরীরে কুলালো না। ক্লান্ত শরীর নিয়ে আগে নিজের রুমে গিয়ে সরাসরি গোসল করতে বাথরুমে চলে গেল। একটা লম্বা শাওয়ার নিতে নিতে পানিতে ভিজতে থাকা তার গলার চকচকে লকেটটার দিকে বারবার তাকিয়ে দেখতে লাগলো। জিনিসটাকে কেন যেন তার প্রচণ্ড অদ্ভুত লাগছে। এটা পরার পর থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যদিও এটাকে সে নিজের অতিরিক্ত ভাবনা বলে চালিয়ে দিচ্ছে। আনায়া গোসল শেষে রুমে আসতে কিছুটা অবাক সুরে বলল, ইরা তুই ঘুমাসনি? আনায়া গম্ভীর স্বরে খাবারের প্লেট আর পানির গ্লাসটা ছোট টেবিলে রাখতে রাখতে বলল, ঘুমলে নিশ্চয়ই তোমার সাথে থাকতাম না। আনায়া ফ্রি কুচকে মনে মনে বলল। এর আবার কি হয়েছে? এরই মাঝে ইনা বিছানার বসে পড়ে নির্বিকার ভাবে বলতে লাগলো, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও। আনা ওর কথায় পাত্তা না দিয়ে আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলো। এরপর কুচকি হেসে বলল, আমার উপর রেগে আছিস? ইনা কিছু বলল না। আনা পেছনে ফিরে বলল, কিছু বলবি? হুম। তাহলে বল। এই শোন, এই না শোন, তুই যদি এখন উল্টাপাল্টা কিছু বলতে এসেছিস তাহলে আজ আর সম্ভব না। আমি অনেক ক্লান্ত, প্লিজ কালকে। তোমার ভার্সিটির ফ্রেন্ড রনক ভাইয়া এসেছিল। আনা ফ্রি কুচকে ইনার দিকে তাকালো। তখনই ইনা নির্বিকার বলতে লাগলো, বিকেলের দিকে এসেছিল, এসে জিজ্ঞেস করলো গত বৃহস্পতিবার তুমি কোথায় ছিলে। আনা তাড়াহুড়ো করে ইনার কাছে এসে বলল, তুই কি বলেছিস? ইনা গম্ভীর মুখে বলল, তুমি ঠিক কোথায় গিয়েছিলে তা তো আর বলে যাওনি, কিন্তু আমি বলেছি তুমি বাড়িতেই ছিলে। আনা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েও আর ফেলতে পারল না। উল্টো ইনায়াকে বলল, ইনা মিথ্যা কেন বলেছিস? বোনের দিকে গম্ভীর চাহনিতে তাকিয়ে বলল। তুমি কিসের জব করো আপু? আনা উত্তর না দিয়ে বোনের গম্ভীর চেহারার দিকে তাকিয়ে রইল। এরপর কিছুক্ষণ সময় নিয়ে বলল, ওটা তোর না জানলেও চলবে, যা ঘুমোতে যা। ইনা বাঁকা হেসে বলল, জানার তো প্রয়োজন আছে। আমার বোন এত রাত করে কি কাজ করে বাড়ি ফিরে তা জানতে হবে না বুঝি? আনা চোখ ছোট ছোট করে বলল। কি বলতে চাইছিস সরাসরি বল। ফর্সা মুখের ইনায়া আবারও বাঁকা হেসে বলল, কিছুদিন আগে ভিকের কনসার্টে ওকে চর মারা মেয়েটা আর গত কনসার্টে যে মেয়েটাকে নিয়ে ভিকে এত ঝামেলা করলো সেই মেয়েটার মধ্যে কোনো কানেকশন রয়েছে না? মানে দুজনেরই পরনের ড্রেসগুলো আমার প্রাণপ্রিয় বড় বোনেরও রয়েছে। পৃথিবীতে একই রকম মানুষ যেখানে 7 জন রয়েছে সেখানে আমার মতো জামা কি আর কারোর হতে পারে না? এমন তো নয় ওই জামাগুলো শুধু আমার জামাই স্পেশালভাবে বানানো, আমার জন্য স্পেশালভাবে বানানো হয়েছে, যা পৃথিবীর এক পিসি করেই রয়েছে। ইনায়া বোনের গম্ভীর কথাগুলো শুনে হাসলো। ইনায়া আমি জানি তুমি সহজে স্বীকার করবে না, কিন্তু ওই মেয়েটা যে তুমি তাতে আমি 99.99999% শিওর। একে তো তোমার ওই জামাগুলো কয়েক মাস আগে আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম, যা তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। আর দ্বিতীয়ত আমার বোন যদি বোরকা পরেও থাকে তবুও আমি 100 মাইল দূর থেকেও চিনতে পারবো। ভাব নিয়ে বলা কথাগুলোকে কিছুটা উড়িয়ে দিয়ে আনায়া বলল, তুই সিনেমার মতো অন্ধকারে ঢিল ছুড়ছিস। যদি এমনটাই হতো তবে প্রথমবারই মেয়েটাকে দেখে চেনার কথা ছিল তোর, তখন না এসে এখন কেন এসেছিস? তুমি আর এ জীবনে শুধরালে না, বড় বোন হয়েও এমন মিথ্যে কেউ বলে? আনায়া চোখ ছোট ছোট করে তাকালো অন্যদিকে। ইনায়া আবারও বলল, আমি তো তখন বিষয়টিকে পাত্তা দিইনি, কিন্তু এবার পুরোপুরি শিওর। তুমি কি ভুলে গিয়েছ সেদিন রাতে তুমি বাড়ি থেকে ওই জামাটাই পরে গিয়েছিলে, আর সেই কনসার্টেও তুমি ইমন ভাইয়ার সাথে সেই হলুদ জামাটাই পরে গিয়েছিলে। এরপরও মিথ্যে বলবে? আর আমি না হয় ছোট মানুষ, কম বুঝি, তা তোমার বন্ধু রনক ভাইয়াও তো দেখি সন্দেহ করছে, এখনো বলবে? ইনায়ার কথা শেষ হওয়ার আগে আনা বিরক্তি নিয়ে বলল, ইনা আসছে আবার ছোট মানুষ, পুরো দুনিয়াটা ভেজে খেয়ে বেড়াচ্ছেন। হেসে বলল, তার মানে আমি যা বলছি তা সব সত্যি, তাই না? সবই তো বুঝে গিয়েছিস, আবার মুখে বলতে হবে? এখন দয়া করে আমার রুম থেকে যা, আর এত পাকনামি না করে ঘুমা। আর শোন, ভুলেও এসব কথা যেন কেউ জানতে না পারে। যদি চাস তোর বোনটা বাকি জীবনটা একটু স্বস্তিতে পার করুক। এবার ইনা বোনের বিরক্তি সুরে
বলা কথাগুলো শুনে কিছুটা আহ্লাদের সুরে বলল, তুমি এমন বলো কেন? আমি কি কখনো তোমার খারাপ চাইতে পারি? আমি কাউকে কিচ্ছু বলবো না যদি। আনা ইনার কথায় ফিকুচকে তাকালো, অন্যদিকে ইনা মুচকে মুচকে হাসছে। আনা তখন ফিউচিয়ে বলল, যদি যদি তুমি বলো তোমার আর ভিকের মধ্যে কানেকশনটা কি? আনা বোনের মুচকি হেসে বলা কথাটা শুনে কপালে ভাঁজ ফেলে বলল, এটা না জানলেও চলবে, এখন তুই ঘুমা। ও আপু বলো না প্লিজ, আমি প্রমিস করছি এই বিষয়ে আমি কাউকে বলবো না। তুমি যেটাই করো না কেন আমি তোমাকে কিছুই বলছি না। তাহলে আমিও আমার কথা রাখবো না, সবাইকে বলে দেব ওই মেয়েটা তুমি। আনা চোখ ছোট ছোট করে বলল। মীর জাফর। ইনা হেসে বলল, ফিমেল ভার্সন। আনা এবার হাত ধুয়ে এসে বিছানায় বসে বসে খাবার খেতে লাগলো। এরপর ইনাকে জিজ্ঞেস করলো ও খেয়েছে কিনা। ইনা খেয়েছে বলার পর আনা আবারও কয়েক লোকমা ওকে খাইয়ে দিতে দিতেই বলল, ওই মেয়েটা আমি। ইনা মুখের খাবার থাকা অবস্থাতে বলল, আনা সে তো জানি, কিন্তু তুমি আমার জামাইকে চর মেরেছিলে কেন? ওর ব্যথা লাগেনি বুঝি? খাবার চিবোচ্ছে। আর এদিকে বোনের এহেন কথা শুনে পুরো মুডের তারাটাই বেজে গিয়েছে। বিরক্তির দাঁত কটমট করে বলল, কিসের জামাই? ইচ্ছে তো করছে তোকে 14 তলার উপর থেকে নিচে ফেলে দিই। ওকে মেরেছি, ও কষ্ট পেয়েছে, আর সেই রাতে আমার গালে যেভাবে চেপে ধরেছিল আমি তাতে কষ্ট পাইনি। আর একটু হলে তো আমার গালের হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। বোনের কথা শুনে ইনা ইনোসেন্ট মুখ করে বলল, আচ্ছা সরি, তুমি বলো তুমি ভিকের কাছে কিভাবে পৌঁছলে? আর সেই রাতের ঘটনার পর অনেকে অনেক কিছুই বলছে, সব কিছু মিথ্যে হলেও এটা তো সত্য যে তোমরা দুজন পরিচিত। কিভাবে? আনা খেতে খেতে বলল, আমি তোর ভিকে নামক জামাইয়ের বিয়ে এর জন্যই। ইনা বোনের কথা যেন বিশ্বাস করতে পারছে না। চোখ মুখে দারুণভাবে বিস্মিত হলো। ইনা কিছুক্ষণ অবাক চোখে থাকার পর বলল, তুমি কি মজা করছো? না। কি? আনা বিরক্ত হয়ে বলল, ইরা আস্তে রাম ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? তার মানে তুমি ওখানেই জব করো? আমাকে আগে বলনি কেন? আনা নির্বিকারে বলল, এমন ছাগলামি করবি এজন্য। ইনা আর এবার বিছানায় স্থির হয়ে বসে থাকতে পারল না। জোরে লাফিয়ে উঠে বিনা আওয়াজে লাফালাফি করতে লাগলো। এদিকে আনা ভোরের কার্যক্রম দেখে বিরক্তি নিয়ে খাবার খেয়ে যাচ্ছে। ইনা কিছুক্ষণ থেমে আনার কাছে থেকে পুরো বিষয়টি জানতে চাইলে আনা শুরু থেকে মোটামুটি সব কিছুই ইনার প্রশ্ন অনুযায়ী উত্তর দিল। সবকিছু শুনে ইনা প্রচন্ড বিস্মিত হয়ে পড়ল। ছি, তোমরা কত বড় মিথ্যেবাদী! ইমন ভাইও এতদিন ভিকের বিয়ে ছিল, আর তুমি তো আমার বোন, আমাকে মিথ্যে বলার কি দরকার ছিল? আমি এতটাই খারাপ? না, তুমি ধোয়া তুলসী পাতা। আর আমি তোকে মিথ্যা কখন বললাম? তুই তো আমার জব নিয়ে এর আগে কখনো কিছু জিজ্ঞেসই করিসনি। ইনা নিজের ভুল বুঝতে পেরে জিপায় হালকা কামড় দিয়ে হঠাৎ কি যেন ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। তা দেখে আনায়া কপাল কুচকে ওর দিকে তাকাতেই ইনায়া পেছন থেকে এসে ওর গলা জড়িয়ে ধরে আলাদা সুরে বলল, আপু, ও আপু। এখন আবার কি চাস? এসব কি শুরু করলি? শোনো না। আনার কথা মতো ইনায়া তাই করে। এরপর বোনের কাছে এসে একটু এগিয়ে গিয়ে মাথাটা নিচু করে ধীরে সুস্থে বলা, অনেক। তুমি তো আমার বড় বোন, আর তুমি তো জানোই আমি ভিকের কত বড় ফ্যান। প্লিজ প্লিজ জাস্ট একবার ভিকের সাথে দেখা করিয়ে দাও। প্রমিস করছি ইহো জন্মে আর তোমার কাছে কিচ্ছু চাইবো না, তোমার দাসী হয়ে থাকবো, যা বলবে তাই শুনবো। প্রমিস করছি, একদম পাক্কা প্রমিস। ক্ষণ হয়ে যাওয়ায় পরও যখন আনায়ার কাছ থেকে কোনো উত্তর এলো না, তখনই ইনা মাথা উঁচু করতেই আনায়ার চেহারা দেখে ভরকে গেল। তার বোনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না ও কি বলবে বা করতে চাইছে, কিন্তু মস্তিষ্কে কোনো কিছুরই একটা সংকেত পেতে দু হাত দিয়ে নিজের গা দুটো চেপে ধরে ঝোঁক গেল। রাতের আধারে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবুর্গের রাস্তায় ব্ল্যাক কালারের রোলস রয়েস ফ্যাটম কারটা সাই সাই করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তার পেছনে আরও 4 থেকে 5টা বিলাসবহুল গাড়ির সমান তালের সামনের প্রথম সাহে গাড়িটাকে অনুসরণ করে চলেছে। রোলস রয়েসের ভেতরের পেছনের সিটে কালো লেদার জ্যাকেটে প্যান্ট আর জুতো পরে পায়ের উপর পা তুলে নির্বিকারী বসে রয়েছে কেনেথ। চুলগুলো হালকা
কার্ল ব্রাশ করে হাফ ম্যাসি বান করা, সঙ্গে চোখে কালো গ্লাসেস, এয়ারপোর্ট থেকে সম্পূর্ণ যাত্রা পথের এই বিলাসবহুল আয়োজনে মূলত তার জন্য করা হয়েছে। হঠাৎ এতগুলো বছর পর এই দেশে আসাটা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় নয়, বরং তার পরবর্তী পরিকল্পনামূলক পূরণের উদ্দেশ্যে কেনিত এদেশে এই বিদেশের মাটিতে পা রেখেছে। বাংলাদেশ থেকে সেন্ট পিটার্সবার্গ এর সময়ের ব্যবধান 3 ঘন্টা পিছিয়ে। বর্তমানে এই শহরে 8টা বাজে, যা বাংলাদেশের সময় রাত 10টা। কেনিত এয়ারপোর্টে পা রাখার আগে তার শুভাকাঙ্ক্ষী তার জন্য আত্মসবের আয়োজন করে রেখেছে। নিঃসন্দেহে বলা যায় এই শুভাকাঙ্ক্ষী একাকিত্বের প্রেমিক কেনিথের বড় আপন কেউই। শুধু সে নয়, বরং আরও একজন হয়েছে যে এত বছর পর কেনিতে রাশিয়ায় আসার খবর পেয়ে প্রাসাদ সমতুল্য বাড়িটাকে মনের আনন্দে সেজে গুজে লাফিয়ে গান গেয়ে বেড়াচ্ছে। But mama, I'm in love with a criminal, and this type of love is irrational, physical. Mama, please don't cry, I will be alright. All reason aside, I just can't deny, love the guy. বিশাল বড় এরিয়া জুড়ে এক রাজকীয় প্রাসাদ সমতুল্য বিলাসবহুল বাড়ি, আশেপাশে রাতের আধারকে আলোকিত করতে নানা রঙের লাইট জ্বালিয়ে রাখা, চারপাশে কয়েকশো প্রজাতির নানান মাধুর্যপূর্ণ ফুলের গাছ। তবে গোলাপ ফুলের পরিসংখ্যানটা যেন একটু বেশি। নিশ্চিন্ত এই বাড়ির বিশেষ এক অত্যন্ত শৌখিন ব্যক্তি সান্নিধ্যেই এই ফুল প্রকৃতির অপরূপ সাম্রাজ্য গড়ে উঠেছে। বিশাল বড় এরিয়া ঘুরে বাড়ির সদর দরজার দিকে এগোতে এগোতে কেনিতের কানে হঠাৎই দূর থেকে আসা মনোমুগ্ধকর কঞ্চে গাইতে থাকা গানের স্বর ভেসে আসতে লাগলো। কেনিতের বুঝতে বাকি রইল না গানটা খেয়ে গাইছে, কিন্তু সে একবারও জানালার গ্লাস নামে বাইরে তাকিয়ে সেই গানের কণ্ঠস্বরের মালিককে খোঁজার বিন্দু পরিমাণও আগ্রহ দেখানো, বরং সেভাবে নির্বিকারে চুপচাপ বসে রইল। অথচ যত বাড়ির দিকে অগ্রসর হচ্ছে ততই তার কানে গানের প্রতিটি শব্দ প্রতিনিয়ত কর্ণে প্রবেশ করেছে। ঠিক বিশাল বড় সোনালি রঙের সদর দরজার সামনে কেনিতের গাড়ি সহ বাকি গাড়িগুলো থেমে গেল। আর মুহূর্তে কিছু কালো রঙের ফর্মাল ড্রেস আপে ভূষিত একজন লোক এসে গাড়ির দরজা খুলে দিল। অন্যদিকে বাকি লোকগুলো গিয়ে সারিবদ্ধভাবে সদর দরজা পর্যন্ত লাইন ধরে কেনিতের জন্য পথ তৈরি করে দিল। কেনিত গাড়ি থেকে নেমে নিচে পা রাখতে খেয়াল করলো তার পায়ের নিচে লাল গালিচা বিছিয়ে রাখা একদম সদর দরজার ভেতর পর্যন্ত। এটা দেখে কেনিতের মাঝে কোনো হেলদোল হলো না, বরং ছোট্ট করে এক দীর্ঘশ্বাস ফেল। তবে এরই মাঝে সে এটাও খেয়াল করেছে তার গাড়িটা বাড়ির সামনে আসতে সেই সুমধুর কণ্ঠস্বরে গাওয়া গান সম্পূর্ণ না হয়েই বন্ধ হয়ে গিয়েছে। কেনিত নিজের কালো গ্লাসেসটা না খুলে মাথাটা হালকা উপরে তুলে ছাদের দিকে তাকাতে ছাদের মৃদু আলোয় থাকা এক ঝাপসা ছায়া মুহূর্তে সরে গিয়ে কেনিতের চোখের আড়াল হলো। কেনিত সেদিকে বেশিক্ষণ না তাকিয়ে থেকে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। বাড়ির দিকে কিছুটা এগিয়ে যেতে চোখে পড়ল শর্ট এক ফর্সা নারী, যার পরনে বড় এক সাদা রঙের গাউন, গলায় মূল্যবান প্লাটিনাম আর ডায়মন্ডের কারুকাজ শোভিত লকেট স্ট্রিং, সাথে হালকা একটা স্কার্ফ। জড়ানো চুলগুলো হালকা বাদামি বর্ণে, যা এমনিতেই কালো ব্রাশ করে খুলে রাখা। কেনিত সেই নাইটির কাছে যেতে তিনি কেনিতকে উচ্ছ্বাসের সহিত ছড়িয়ে ধরলেন। তার মতো এক শক্তপোক্ত কঠিন হৃদয় নারীর চোখে আজ জল টলমল করছে, তা শুধু এত বছর পর কেনিতের একবার মুখ দর্শন করে। সে শুধু জানে এটা তার কত প্রতীক্ষা আর প্রত্যাশার ফল। নাইটি কিছুটা কান্নারত সুরে কেনিতকে রাশিয়ান ভাষায় বলতে লাগলো। উত্তর টি ভস্পম নীল ইস্পোস্তা ইস্তোলক ভ্রেমিনী নে প্রমনিতা নাসি স্লোভা নিউরাজু। কেনিত শুধু নির্বিকার বল, তাই বুঝভাল ইয়া প্রিসল টি পচপাল ইয়া প্রিসল। কেনিতের কথা শুনে তিনি আর কিছুই বলল না, বরং নিজেকে শক্ত করে রাশিয়ান ভাষাতে বলল। ভেতরে এসো। এই নাইটির নাম কাতেরিনা লুসিয়া। সম্পর্কে তিনি কেনিথের নানি। কেনিথ বাংলা, ইংরেজি, রাশিয়ান ভাষা সহ আরও কয়েক ধরনের ভাষা জানলো। লুসিয়া দুই একটা শব্দের অর্থ ব্যতীত বাংলা জানে না, যে কারণে পুরো সময়টা কেনিথ আর লুসিয়ার
লুসিয়ার সংলাপ রাশিয়ান ভাষাতে হয়ে থাকে। লুসিয়া কথা মতো কেনিত ভেতরে প্রবেশ করতে সে আশেপাশে না তাকে সোজা জিজ্ঞেস করল। আগে ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হচ্ছে। লুসিয়া মুচকি হেসে বলা। ঠিক আছে। প্রশস্ত সম্পূর্ণ ফ্লোর চকচকে মার্বেল পাথরে মোড়া, যা গাঢ় স্বর্ণালী এবং রক্ত লাল রঙের মিশ্রণে তৈরি। চারপাশের দেয়ালগুলো তো নান্দনিক শিল্পকর্ম এবং আধুনিক বিমূর্ত পেইন্টিং সুন্দরভাবে সাজিয়ে রাখা। প্রধান লিভিং রুমে বিভিন্ন ধরনের মডার্ন অ্যাকসেন্টাস ফার্নিচার, শুধু প্রেসারি লাইটিং সিস্টেম এবং ডিজাইন বস্তু এই বাড়ির অভ্যন্তরীণ স্টাইলকে একটি আধুনিক ও সুকঞ্চ অভিজাত অভিজ্ঞতায় পরিপূর্ণ করেছে। এছাড়া বাড়ির ঠিক মাঝখানে লাল সোনালী আর সাদা গাঢ় লাল রঙের আবরণে আচ্ছাদিত বিশাল এক সিঁড়ি। এত কিছুর পরও কেনিতের এই পরিবেশটা মোটে পছন্দ হলো না। যে মানুষটা সবসময় কালো আধারে থাকতে বেশি ভালোবাসে, সে কিভাবে এসব রঙের সঙ্গে আলোকে ভালোবাসবে? তবে একটা সময় এই বাড়িটাও তার পছন্দ মতো সাজানো ছিল, যা এখন আর আগের মতো কোনো অংশই নেই। আর এসব কার কল্যাণে করা হয়েছে তা কেনিতের ভালো করে জানা। কেনিত সিঁড়ির কাছে গিয়ে উপরে উঠতে গিয়ে আবারও থেমে যায় এবং পেছনে ফিরে লুসিয়াকে বলতে লাগে, বাবুষ্কা, আমার রুমের চাবি। রাশিয়ান ভাষায় বাবুষ্কা অর্থ নানি অথবা দাদি। কেনিতের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে কেউ সমুচের কঞ্চি বলা। চাবির কি প্রয়োজন? আমি তো তোমার রুম নিজ হাতে গুছিয়ে রেখেছি। কথা শোনা মাত্র কেনিত পেছনে ফিরে তাকে দেখলো অল্প বয়সে এক যুবতী মেয়ে সিঁড়ির উপর প্রান্তে, মুখে এক প্রাণবন্ত বিস্তৃত হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরনে বড় সড়ো গাঢ় লাল রঙের প্লেন গাউন, তবে কোনো আলাদা স্কার্ফ পরা নেই। মাথার গাঢ় লাল চুকচুকে প্রাকৃতিক হালকা কার্লি চুলগুলো সুন্দরভাবে চিরুনি করে খুলে রাখা। গায়ের রং ধবধবে ফর্সা। মিথোলজির সেই সবচেয়ে সুন্দরী রাজকুমারীর চেয়েও কোনো অংশে কম নয়, বরং তার চেয়েও আরও বেশি। কেনিত ভালো করে খেয়াল করলো মেয়েটির হাতে একগুচ্ছ রক্ত লাল রাঙা গোলাপ। দেখি মনে হচ্ছে এগুলো এই বাড়ির বাগানের। কেনিত মেয়েটির কথায় পাত্তা না দিয়ে আবারও সামনে ঘুরে লুসিয়াকে বলা, আমি বলেছিলাম আমার রুমে যেন কেউ কখনো না যায়। তবে কেনিতের এই কথাটা যেন সেই প্রাণবন্ত হাসিটাকে মূর্তি নিভিয়ে দিল। এদিকে লুসিয়া একবার পেছনে থাকা মেয়েটিকে দেখে অপ্রস্তুত সুরে কেনিতকে বলতে লাগলো, তুমি প্রায় অনেক বছর ধরেই এই বাড়িতে আসোনি। নিয়মিত পরিচর্যা না করলে তো রুম আর রুম থাকবে না, পুরো ভূতের ঘরে। কেনিত কিছুটা গম্ভীর সুরে বলা, যাই হোক না কেন, তা পরবর্তী আমি বুঝে নিতাম। কেনিত কথাটুকু বলে আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। অথচ শেষ প্রান্তে তার জন্য শত প্রতীক্ষায় প্রত্যাশায় সেজেগুজে একগুচ্ছ গোলাপ নিয়ে নিজ হাতে সাজিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে সে আর একটিবারও ফিরে তাকানোর প্রয়োজন মনে করলো না। কেনিত চলেছে তাই মেয়েটি লুসিয়ার দিকে তাকিয়ে কিছুটা ছলছল চোখে মুচকে হাসি হাসল। ওদিকে লুসিয়াও বুঝতে বাকি রইল না মেয়েটা আবারও অনেকটা কষ্ট পেয়েছে, কিন্তু সে আর কি করবে? জোর করে তো আর কিছু হয় না। তার মতো রাশিয়ার এক নামকরা মাফিয়ার তার নাতি কেনিতের কাছে নির্বাক। কেনিত হলো লুসিয়ার একমাত্র মেয়ের একমাত্র ছেলে। এই অদ্ভুত নামটা মূলত সেই দিয়েছিল। লুসিয়ার স্বামী একজন রাশিয়ান নামকরা মাফিয়া ছিল, কিন্তু অনেক বছর আগেই প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরগমন করতে হয়। তারপর তার স্বামীর বিশাল এই মাফিয়া সাম্রাজ্যকে আরও প্রশস্ত করে তোলে লুসিয়া নিজে। কারণ সে কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, বরং সে নিজেও এক মাফিয়ার মেয়ে। অন্যদিকে সেই গাঢ় লাল রঙা চুলের রাজকীয় কন্যা হলো লুসিয়ার একমাত্র ছেলের একমাত্র কন্যা। মেয়েটির নাম আলিসিয়া মেরিনা রোজ, কিন্তু মেয়েটা রোজ নামে কাউকে ডাকতে দেয় না। তাকে এই নামে ডাকার অনুমতি সে শুধু একজনকে দিয়েছে, আর আজ সেই ব্যক্তি কিনা এতগুলো বছর পর তাকে দর্শন দিয়ে অবজ্ঞা করলো। এ নিয়ে রোজ অনেকটা কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়েছে। এত বছর পর যে কেনিতের দর্শন পেয়েছে এটি তো অনেক। রোজের মা কোনো রাশিয়ান নয়, বরং স্কটল্যান্ডের এক অপরূপ সুন্দরী ছিল, সঙ্গে কি সাধারণ ঘরের মেয়ে। কিন্তু রোজের বাবা সেই সাধারণ মেয়েকে ভালোবেসে এবং পরবর্তীতে বিয়ে করে ফেলে। তবে এই ভালোবাসা আর দীর্ঘস্থায়ী হয় না। রোজের জন্মের পর থেকে ওর মা অসুস্থ হয়ে যায় এবং কিছু মাস পর সেও পৃথিবীর মায়া ত্যাগ করে।
এই মাহারা মেয়েটার কপালে বাবার আদরটা বেশি দিন জোটেনি। শত্রুপক্ষের কূটনীতির চক্রান্তে তাকেও অল্প বয়সে জীবন ত্যাগ করতে হয়। এরপর বাকি জীবনটা দাদির লুসিয়ার কাছেই পড় হয়। তবে সে আর সবার কিংবা পারিবারিক লোকেদের মতো কোনো কঠিন অথবা বিষাক্ত হৃদয়ের মানুষ হয়ে গড়ে উঠতে পারেনি। প্রচণ্ড নরম মনের মেয়ে এসে রাগারাগি চেঁচামেচি কোনো কিছুই তার মাঝে ফুটে ওঠে না। সবসময় চেষ্টা করে নিজেকে প্রাণবন্তর হাসি খুশি রাখার। দিন রাতের বেশিরভাগই সময় চলে যায় নিজ হাতে গড়ে তোলা বিশাল ফুলের বাগানে বেড়াতে আসা পাখি আর প্রজাপতির সাথে গান গেয়ে। কেনিতের গান গাওয়াটাও দেখেই রোজ নিজেও গানের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছে। তার জীবনে কেনিতের আগমন ছিল ক্ষণিকের জন্য, যদিও সময়টা কয়েক বছরের, তবুও রোজের কাছে সময়টা ক্ষণিকের। এই পুরো সময়টাতে সে কেনিতের উপর প্রচণ্ড রকমের আসক্ত হয়ে পড়েছে, যার রেস কেনিতে চলে যাওয়ায় কমেনি, বরং আরো শতগুণ বেড়ে গিয়েছে। কাল রাতে শুধু একবার শুনেছে কেনিত এখানে আসছে, আর এতেই বেচারির খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গিয়েছে। সারা রাত উত্তেজনা পাগলের মতো করে আর ঘুমটা আসেনি। কেনিতের রুম থেকে শুরু করে ওর জানা মতে কেনিতের সকল পছন্দের খাবার নিয়ে যেতে বানিয়েছে, আর তার জীবনের সবটা জুড়ে শুধু কেনিতই। কিন্তু কেনিত তাকে কখনো তার মতো করে দেখবে কি না, এ নিয়েই তার মনে প্রগাঢ় সংশয়। কেনিত তো তাকে ছোট থেকে নিজের মামাতো বোন ব্যতীত অন্য কিছু হিসেবে কখনো হয়তো ভাবিনি, কিন্তু সে যদি শেষমেশ কেনিতকে না পায় তো সে কি করে বাঁচবে? এমনটা নয় যে সে কেনিত আর তার পরিবারের সম্পর্কে কিছু জানে না, সে জানে সে রাশিয়ার এক বড় মাফিয়া পরিবারের মেয়ে। অন্যদিকে সে যাকে নিজের মন দিয়ে বসে রেখেছে সে শুধু একজন রকস্টার নয়, বরং সেও এই মাফিয়াদের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর। এই বিষয়গুলো যেহেতু তার পছন্দ নয়, তাই সে কখনোই না তার পরিবারের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেনি, না নিজেকে এসবের মাঝে জড়িয়েছে। সে যথাসাধ্য চেষ্টা করেছে নিজেকে এসব থেকে দূরে রাখার জন্য। অন্যদিকে লুসিয়াও নিজের নাতনির ইচ্ছে পূরণের কোনো বাধা দেয়নি, রোজকে একটি স্বাভাবিক মেয়ে হিসেবে বাঁচতে দিয়েছে, যদি তা এই বিশাল বড় প্রাচীরে ঘেরা এক বন্দি রাজকন্যার মতো করে। কারণ তার মতো মেয়ের এই প্রাচীরের বাইরে যাওয়াটা মানে শত্রুর কুনজরের মুহূর্তে শেষ হয়ে যাওয়া, যা লুসিয়া কখনো হতেই দিবে না। এজন্য তাদের পেশাগত কর্মকাণ্ডের কোনো বিষয় ও কখনো রোজকে জানানো হয় না। আর আজ যে কেনিত ঠিক কোন উদ্দেশ্যে এখানে এসেছে তাও রোজকে জানানো হয়নি। কেনিত রুমে ঢুকেই কিছুক্ষণ আশপাশটা তাকিয়ে দেখে দীর্ঘশ্বাস ফেল। যা ভেবেছিল তাই, সে যেভাবে এই ঘর সাজিয়ে গিয়েছিল তার ছিটে ফোটারও আবরণও আর এখানে নেই। শেষে তার ঘরটাকেও ছাড়েনি, বাড়ির মতো পুরো রুম রোজ নিজের ইচ্ছে মতো একদম গাঢ় স্বর্ণালী আর গাঢ় লাল রঙের সাজিয়েছে, সাথে লাল আর কালো রঙের গোলাপ ফুল গুচ্ছ বানিয়ে ফুলদানিগুলোতে একদম পূর্ণ করে সাজিয়ে রেখেছে। আবার বারান্দাতেও গোলাপের গাছ নজরে আসছে। কেনিতের রোজের মতো রক্ত লাল রংটা বেশি পছন্দ করলেও সে সবসময় সাদামাটাই পছন্দ করে, আর তার পছন্দের কালোটাই মুখ্য। এদিকে রোজের সাথে পুরোটা মিললেও সেই কালোর রং নয়, বরং সোনালিটাকেই লালের সাথে বেছে নিয়েছে। এই কালার কম্বিনেশনটা তার একটুও নয়, বরং অনেক বেশি পছন্দের। সবসময় সাদামাচা গাউন আর সাজসজ্জাতে থাকলেও তার মাঝে এক আভিজাত্যের ঝলক সবসময় বিরাজ করে। কেনিত বিষয়টিকে বেশি পাত্তা দিল না, যেহেতু কাজ শেষ হলে চলে যাবে, তাই এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কেনিত দেরি না করে সোজা বাথরুমে চলে গেল, সাথে মনে মনে ভাবতে লাগলো, ভাগ্যক্রমে লালের সাথে কালো গোলাপও যে রেখেছে তাই অনেক। ধান্দাতে জামা কাপড় না নিয়ে রুমে ঢুকে গিয়েছে বিদায়। শুধু চাল পেঁচে রুমে আসতে হলো কেনিতকে। রুমে ঢুকে কাবার্ড খুলে টি শার্ট বের করতে গিয়ে হঠাৎই চমকে উঠলো কারো চিৎকারের আওয়াজ শুনে। তড়িৎ ভ্রুকুচকে পেছনে তাকিয়ে দেখলো বারান্দার দরজার কাছে রোজ দু হাত তুলে কিছু নিয়ে চোখ মুখ কুচকে বন্ধ করে দাঁড়িয়ে আছে। এইটা দেখে কেনিত বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে তার আগে রোজ বলতে লাগলো, তোমার লজ্জা বলতে কিছু নেই। কেনিত কিছু বলল না, বরং চোখ মুখ স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি করছিস তুই? রোজ চোখ মুখ কুচকে থাকা অবস্থাতেই বলল, কেনিত
তুমি জামা পরো আগে। ধমক দিয়ে বলল, তুই রুম থেকে বের হ আগে। তুমি না সরলে এখন রুম থেকে বের হতে গেলে সমস্যা হবে। আর আমার তোমার সাথে কিছু কথা আছে। প্লিজ তাড়াতাড়ি জামা কাপড় পরো। কেনিত চরম বিরক্তি নিয়ে বলল, তাহলে উল্টো ঘোর গাধি। হ্যাঁ ও হ্যাঁ। কেনিতের কথার অর্থ বুঝতে রোজ চোখ বন্ধ থাকা অবস্থাতেই উচ্চুক হলো। তবে কেনিত কালো প্যান্ট পরে যেই না কালো টি শার্টটা পরতে অমনি উল্টো দিকে ঘুরে থাকা রোজ বলতে লাগলো। ওয়েট ওয়েট, তুমি টি শার্টটা পরো না। কুচকে বলল, কেন? তুই দেখবি। রোজ চোখ মুখ আরেকটু কুচকে বলল, ছি, আমি এমন না। তাহলে কি চাস? কিছু না, তুমি ওই বেডে রাখা টি শার্টটা পরো প্লিজ। কেনিত কুচকে বেডের কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো লাল রঙের একটা সিল্কের টি শার্ট সাথে সোনালি কারুকাজ করা জিনিসটা হাতে নিয়ে কেনিতে চোখ মুখ প্রচন্ডভাবে কুচকে গিয়েছে। এটা কি? এইদিকে রোজ খুশি মনে বলতে লাগলো, এটা আমি তোমার জন্য পছন্দ করেছি। সুন্দর না? ড্রেসটা এমনিতে নর্মাল ছিল, পরে আমি সোনালি সুতো দিয়ে কাজ করে দিয়েছি। উল্টো দিকে ঘুরে থাকা রোজের দিকে কেনিত বিস্মিত চোখে তাকালো, তবে কোনো আওয়াজ হলো না। এদিকে কিছুক্ষণ সময় হওয়ার পর যখন রোজ দেখলো যে কেনিত কিছু বলছে না, তখনই যেই না ঘুরে পেছনে ঘুরতে গিয়েছে অমনি মুখের উপর কিছু পড়তে চমকে উঠলো। জিনিসটা মুখ থেকে সরিয়ে হাতে নিয়ে দেখলো তারই পছন্দের সেই টি শার্ট। আর ওদিকে কেনিত কালো প্যান্ট আর টি শার্ট পরে পকেটে দুহাত গুজে সটানভাবে দাঁড়িয়ে রয়েছে। আর রোজ হঠাৎ বুঝতে পারলো না কি হলো, তবে কিছুটা মনে মনে আন্দাজ করলো কেনিতের হয়তো জামাটা পছন্দ হয়নি। রোজ কিছু বলতে যাবে তার আগে কেনিত বলল, তুই এটা কোথায় পেয়েছিস? আ তুই আদৌ জানিস এটা টি শার্ট নাকি অন্য কিছু? রোজ এবার কিছুটা অবাক হয়ে জিনিসটা হাতে নিয়ে ঘুরিয়ে পিছিয়ে দেখার পর বলল, এটা টি শার্ট না। আমার তো দেখে টি শার্টের মতোই লাগছিল। এটা টি শার্ট না হলে এটা কি? এটা একটা অসম্পূর্ণ ট্রেডিশনাল ড্রেস, যেটাকে তুই আলট্রা ডিজাইন করে বিয়ের ড্রেস বানিয়ে ফেলেছিস। আর যাই হোক, তুই এটা ভাবলি কি করে যে আমি এটা পরতে যাব? তোর চয়েস এত খারাপ হয়েছে জানা ছিল না। এবার আর রোজ মন খারাপ না করে নিজেকে মনে মনে বকাবকি করতে লাগলো। না জেনে এত বড় গাধামি করলাম। কেনিত আর কিছুই বলল না। সে রুম থেকে বের হতে নিলে রোজ তাড়াতাড়ি বিছানা থেকে নিজের হাতে বানানো গোলাপ ফুলের তোড়াটা এনে কেনিতের সামনে এসে দাঁড়ালো। তখন ভয়ে আর মন খারাপ হয়ে যাওয়ায় জিনিসটা দিতে পারেনি। এবার একবার ঢোক গিলে বিস্তৃত হেসে ফুলের তোড়াটা কেনিতের দিকে এগিয়ে দিল। আপ্পা, ইটস ফর ইউ। কেনিত ফুলের তোড়াটা না নিয়ে কপাল কুচকে কিছুটা তচ্ছিল্যের সরে পড়ল। আপ্পা, রুশ, স্কটস, গ্যালিক, ইংলিশ ছেড়ে এখন কোরিয়ান। কেনিতের কথা শুনে রোজ মুচকি হেসে বলল, আমার আর কাজ কি নতুন কিছু ট্রাই করার। ইউ নো হোয়াট, আমি বাংলাও কিন্তু অনেক কিছুই পারি। লাইক ভাইয়া, ইটস ফর ইউ। বলে ফুলের তোড়াটা আবারও কেনিতের দিকে এগিয়ে দিল। এদিকে কেনিত ওর কার্যকলাপ দেখে শুধু শেষে একটা বাঁকা মুচকি হাসি হাসল। আর এই হাসিটি যেন রোজের মনে আবার নতুন প্রত্যাশার জন্ম দিতে লাগলো। সে লুসিয়ার কাছে কেনিতের সম্পর্কে এটা ওটা জিজ্ঞেস করে জেনেছে যে কেনিত নাকি আগের মতো কথা বলে না। এই নিয়ে তার অনেক মন খারাপও হয়েছে। যে মানুষের সাথে নানা গল্প আড্ডা দিতেই তার দিন কাটতো, সে এখন নাকি কথা বলে না। তাহলে এই মানুষের সাথে বাকি জীবনটা সে কি বোবার মতো কাটাবে? এদিকে রোজের ভেতরে জমতে থাকা আশ্বাসের অর্ধেকটা ভাঙলো যখন কেনিত বলল। আলিসিয়া, তুই? মুহূর্তে রোজের মুখখানা থমথম হয়ে গেল। তড়িৎ কেনিতের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, ওয়েট, এটা কি বলে ডাকলে আমায়? মেয়েটার চোখে কণ্ঠস্বর একদম কাটকাট হয়ে গিয়েছে। এতটুকু বলতেছেন প্রচন্ড কষ্ট হয়েছে তার। কেনিত জানে সে কি করছে, তাই নির্বিকারে বলল। সবাই যা বলে তাই? মূর্তি মেয়েটার কষ্টের পাশাপাশি যেন রাগও হতে লাগলো। কিন্তু সহজে রেগে যাওয়ার মেয়ে তো সে নয়। তবে কেনিত যা করেছে তাতে তো তার ভয়ঙ্কর রাগ হচ্ছে। যদিও তা কেনিতের সামনে প্রকাশ করে সাহস হবে কিনা জানা নেই। ফসা ত্বকের রাগ আর কষ্ট মিশ্রিত লাল হয়ে যাওয়া মুখটা ততক্ষণে বলতে লাগলো,
সবাই আর তুমি যে এক নও তা কিন্তু তুমি ভালো করেই জানো। আমাকে রোজ বলে ডাকার অধিকার শুধু আমি তোমাকে দিয়েছি, কারণ আমার এই নামটা তুমি রেখেছিলে। বাগানে এত ফুলের মধ্যে বেশিরভাগই গোলাপ, আর এর কারণটাও তুমি। কারণটা আমি হই কি করে? আমি কি কখনো বলেছিলাম এসব করার জন্য? রোজ নিজের রাগ কন্ট্রোল করে বলল। মজা করছো আমার সাথে? ভুলে গিয়েছো তুমি? ব্লাড রোজ তোমার বেশি পছন্দ। তুমি আমাকে বাগানে এসব গাছ লাগানো শিখিয়েছিলে। এতগুলো বছর শুধু তোমার স্মৃতিতেই আমি এসব করেছি। কেনিত মৃদু পাকা হেসে বলল। সেসব ছোটবেলার ঘটনা ছোটবেলাতেই শেষ হয়ে গিয়েছে। এখন ওসব নিয়ে মাতামাতি করলে সেটাকে বাচ্চামো বলে। আমার এসব করা তোমার বাচ্চামো মনে হয়? এবার রোজের চোখে পানি চকচক করছে, ফসানাটা লাল হয়ে গিয়েছে। অথচ কেনিতের এসব নিয়ে কোনো হেলদোল হলো না, বরং নির্বিকারই বলতে লাগলো। রোজ আলিসিয়া, তুই বড় হচ্ছিস, যথেষ্ট বুদ্ধি হয়েছে। সঙ্গে এই পরিবারের সত্য পরিচয়টাও নিজের মধ্যে কখনো গড়ে তুলতে চাসনি। সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে চেয়েছিস এসব থেকে। এতে কেউ তোকে কখনো কোনো বাধাও দেয়নি। কিন্তু এছাড়াও তুই যেটা এত বছর ধরে তীব্র প্রতীক্ষার চেয়ে আসছিস তা কখনোই সম্ভব নয়। কারণ আমি চাই না এমন কিছু হোক। কেন সম্ভব নয়? তোমার আমার ধর্ম ভিন্ন, তাই? তোমার ধর্ম ভিন্ন হলেও তো তুমি কোনো ধর্মই মানো না। মানলে কি আর সবার মতো অন্যায় করতে? এরপরও যদি বলো, তবে আমি তোমার কথা মতো সব কিছু করব। ব্রেইনলেসের মতো কথা বলিস না। কেন সম্ভব নয় তার উত্তর তুই জানিস। ছুঁচ কামড়ে নিজের কান্না আর রাগকে আটকে কিছুক্ষণ কেনিতের দিকে তাকিয়ে রইল। এরপর নিজেকে স্বাভাবিক করে ছুঁচ ভিজিয়ে কিছুটা জিজ্ঞাসা সূচকভাবে বলতে লাগলো। নিশ্চয়ই, তার জন্যই আমি যা চাইছি তা কখনোই সম্ভব নয়। তাকে তুমি খুঁজে নিয়েছো, তাই না? কেনি ছোট মুচকি হাসলো। আমি তাকে খুঁজতে যাইনি, সে নিজেই আমার কাছে নিজেকে ধরা দিয়েছে। এবার রোজ মুচকি হাসলো, গলায় মনে হয় অনবরত কাটা বিচ্ছে। নিজের উপর অনেকটা তচ্ছিল করে বলল। লাকি গার্ল, লাস্টে একটা কোয়েশ্চেন করব, প্লিজ উত্তরটা দিও। তুমি তুমি তাকে ভালোবাসো, তাই না? প্রচণ্ড রকমের ভালোবাসো। এটুকু বলে আর বাকিটা বলার সামর্থ্য তার হলো না। ভেতরে থেকে গলা সম্পূর্ণ চেপে ধরেছে কষ্টের দানাগুলো, যেন এখন তার গলার স্বরকেও কেড়ে নিয়েছে। অন্যদিকে কেনিত ওর অবস্থার একটু নিজের সত্তা থেকে নড়চড় হলো না, আকপচে বলতে লাগলো। ইউ নো হোয়াট, আই অ্যাম এ হার্টলেস পারসন অ্যান্ড শি ইজ নট এ লাকি গার্ল, কজ শি ইজ দ্য মোস্ট আনলাকি গার্ল ইন দ্য ইউনিভার্স। রোজ হয়তো কেনিতের কথার অর্থটা এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারল না। সে এই মুহূর্তে এইসব ছেড়ে কেনিতকে অকপটে জিজ্ঞেস করলো। তবে কেন এসেছো এখানে? আমাকে আবারও কষ্ট দিতে? তুমি না এলে তো নিজেকে মিথ্যা আশ্বাস দিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারতাম। তবে কেন এলে আমায় কষ্ট দিতে? আলিসিয়া, সুখ, কষ্ট, লাভ, হোয়াট এভার, এসব অনুভূতি প্রকাশিত হয় হৃদয় থেকে। তেমনি কাউকে কষ্ট দিতে হলেও হৃদয়ের প্রয়োজন। যার হৃদয় বহু আগেই কুৎসিত কালো আধারে ঢেকে গিয়ে বিষাক্ততা, পৈশাচিকতা, হিংস্রতায় পরিণত হয়েছে, তার মাঝে থেকে এসব অনুভূতি প্রকাশ কিভাবে ঘটবে? হৃদয় হতে হয় তোর মতো, যে লালকে ভালোবাসে, কেননা সে লাল রঙকে বোঝে ভালোবাসার প্রতীক হিসেবে। যে কালো দুনিয়া থেকে সরে গিয়ে সুন্দর সব স্বর্ণালী অনুভূতি দিয়ে নিজের জগৎ সাজিয়েছে। এত সুন্দর একটা সুসজ্জিত জগৎ এ এমন কালো কুৎসিত হৃদয়ের মানুষের প্রবেশ মানেই ধ্বংসযজ্ঞ। মুহূর্তেই সব সুন্দর সুন্দর অনুভূতির ধ্বংস হয়ে তা স্বর্গ হতে নরকে পরিণত হবে। তুই চাস তোর সাথে ঠিক এমন কিছুই হোক? কেনিতের কথাগুলো শুধু পলকহীনভাবে রোজ শুনে গেল, তবে কিছুই বলল না। অন্যদিকে কেনিত আবারও বলল। তুই লাল আর সোনালীকে ভালোবাসিস নিজের স্নিগ্ধ অনুভূতিগুলোকে সোনার মতো উজ্জ্বল মূল্যবান ধাতু দিয়ে আবৃত লক্ষ্যে। তুই জানিস তোর অনুভূতির মূল্য সব কিছুর ঊর্ধ্বে।
আর আমি লাল কালো ভালোবাসি, কারণ লাল মানে আমার কাছে প্রলয়, ধ্বংসযজ্ঞের হিংস্রতা আর তীব্র কষ্টের পরিণাম রক্ত হিসেবে। যে রক্তে গা ভাগিয়ে আমি শান্তি পাই, সেখানে তোর মতো স্নিগ্ধ অনুভূতির অধিকারী মানুষেরা ঘৃণায় নাক ছিটকায়, আর এমন পিশাচের কালো আধার ব্যতীত অন্য কিছু ভালোবাসবে না, এমনটাই স্বাভাবিক। আমি তোকে শুধু এতটুকুই বোঝাতে চেয়েছি যে তুই আর আমি এক নই। আমি তোকে শুধু বোন হিসেবে দেখেছি, আর ভবিষ্যতেও দেখব। যত তাড়াতাড়ি নিজেকে বিষয়টি বোঝাতে পারবি, ততই সেটা তোর জন্য মঙ্গল হবে। যদি তুমি হার্টলেস হও তবে আমাকে এত সুন্দর করে এক্সপ্লেন কেন করতে যাচ্ছ? হার্টলেসরা তো তাদের সব কথাতেই কষ্ট দেয়, তাদের কোনো সাহিত্যিক জ্ঞান থাকে না, আবেগ অনুভূতি কিছুই থাকে না। তবে তুমি কিভাবে এত কিছু জানো বলো? হার্টলেসরা কখনো অন্যের মন রাখতে জানে না, তারা শুধু কষ্টই দিতে পারে। কে তার ভাই বোন আত্মীয় এসব তারা দেখে না। তবে তুমি কেন আমাকে সরাসরি কষ্ট না দিয়ে নিজের বোন বলে ছাড় দিচ্ছ? এখনো বলবে তুমি হার্টলেস? কেনিত আবারও বাঁকা হেসে বলল, অতিরিক্ত উত্তেজনা ভালো না। তুই বলছিস আমার কথায় তুই কষ্ট পাচ্ছিস না, অথচ আমি তোকে রোজ না ডেকে আলেসিয়া বলে ডেকেছি, আর এই সামান্য কথাতেই এতটা কষ্ট পেয়েছিস যে এখন কি থেকে কি বলছিস তা নিজেও জানিস না। যদি এই কষ্টের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেই, তবে বাঁচতে পারবি না তো। এবার মাথা নিচু করে পুরোটা শুনে রোজ মাথা উঁচু করলো, ফোলা ফোলা ভেজালো চোখে তীক্ষ্ণ কণ্ঠে কেনিতকে বলল, চলে যাও তুমি, আর কখনো আসবে না এখানে, আর কখনো দেখতে চাই না তোমার মুখ। আমি মরে গেলেও তুমি আসবে না, কখনো না। কেনিত রোজের দিকে তাকিয়ে ওর তীব্র কষ্টে জড়ানো কথাগুলো শুনে মুচকি হেসে বলল, কাজে এসেছিলাম, কাজ শেষ হলে চলে যাব। ভবিষ্যতে একেবারেই যে এখানে আসা হবে না এমন নিশ্চয়তা দিতে পারছি না। প্রয়োজন পড়লে আবার আসব, তবে তুই না চাইলে তোর সাথে আমার দেখা আর কখনো হবে না। রোজ আর কিছু বলল না, ভারিক্রান্ত হৃদয় ছলছল করে তাকিয়ে থাকতে থাকতে কেনিত মুচকি হেসে ওর হাত থেকে ফুলের তোড়াটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পর তা সামনের এক ফাঁকা ফুলদানিতে সাজিয়ে রাখলো। এটা দেখে যেন রোজ বাদ বাকিটুকু ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল। অন্যদিকে কেনিত রুম থেকে বেরিয়ে যেতে লাগলো এবং যেতে যেতেই বলতে থাকলো, কেউ যদি আমার জন্য নিজের মূল্যবান জীবন শেষ করে দিতে চায়, তবে আমি কিন্তু কষ্ট পাবো না।